এবারও যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সেখানে বলা হয়েছে 25 লক্ষ টাকায় একজন ক্যান্ডিডেট তার নির্বাচনটি সম্পন্ন করবেন। তাহলে ঢাকায় বা চট্টগ্রাম মহানগরীতে যে সকল ক্যান্ডিডেট তারা 25 লক্ষ টাকায় তাদের নির্বাচনটি সমাপ্ত করবেন, এটি কি সম্ভব, বা এর হিসাবটি আসলে কে রাখবে? হিসাব তো আসলে রাখা উচিত নির্বাচন কমিশনের। বেশ, তারপর জনপ্রতিনিধিরা যে সকল রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা জুলাইকে ধারণ করি, এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাহলে তারা কি সেটা ধারণ করেন না? এটা কি কুসুমন্ত? না না, জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো ধারণ করে কিংবা করে না, এটা ইয়েস নো দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বেশ। জুলাই অভ্যুত্থান একটা ভিক্টিম, এটার ভিতর অনেকের অনেক ধরনের বঞ্চনার হিস্ট্রি আছে। হুম। যে ছেলে শাপলা চত্বরে গিয়ে মারা গিয়েছে তারও কিছু চাহিদা ছিল, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ার কারণে ভর্তি হতে পারে নাই তারও কিছু চাহিদা ছিল, যে লোক জীবনে ভোট দিতে পারে নাই তারও চাহিদা ছিল, যেই বাবা সারা জীবন চাকরি করে পেনশনের টাকা তুলতে পারে নাই তারও ছিল, যে চাকরি করতে পারে নাই তারও ছিল। এবং রাজনৈতিক দলগুলো গণহত্যার শিকার হয়েছে, তার তার পার্টিজানকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তারও একটা ডেমোক্রেসির চাহিদা ছিল। এটাকে আমরা গণহত্যা বলতে পারি না। কোনটাকে গণহত্যা করতে পারি না? পার্টির কেউ যদি গুপ্ত হত্যার শিকার হয় সেটাকে আমরা না না, আমি জুলাই আপারাইজিং এর কথা বলছি, রাস্তায় যে জেনোসাইড হয়েছে সেটার কথা আমি বলতেছি, মানসুন রিভলিউশনের কথা, মানে মাস কিলিং যেটা। রাইট, মাসিলিং যেটা ধরেন যাত্রাবাড়ির একটা কথা আমি বললাম। তো সেই জায়গা থেকে একটা কোনো পার্টি সম্পূর্ণভাবে জুলাই অভ্যুত্থানের সবটুকু স্পিরিট ধারণ করবে এটা চিন্তা করাটাও ঠিক না। এই জুলাই অভ্যুত্থানের অনেক অংশ, অনেক দল, অনেক ফ্র্যাকশন অনেকভাবে এটাকে ধারণ করবে। টোটালি একটা পার্টির আন্ডারে কিন্তু এই মুভমেন্ট হয় নাই। বেশ, এই প্রসঙ্গটিকে আমরা শেষ করতে যে কথাটি বলতে চাই, এরকম বহু ক্যান্ডিডেট এবার আছেন যারা অতীতে সাংসদ ছিলেন, আবার তাদের মধ্যে আইনজীবীও আছেন যথেষ্ট পরিমাণ। একদিকে তারা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, তাহলে আইন সম্পর্কে তাদের অভিজ্ঞতা কারো 30 বছর, কারো 40 বছর। এই মানুষগুলো একই ভুল করছেন, মানুষকে একই প্রত্যাশা দিচ্ছেন, যেগুলো মিথ্যা প্রত্যাশা, মিথ্যা আশ্বাস। এখান থেকে কি আমরা বের হবো না, বের হতে পারবো নাকি? আসলে যে পেশায় আছে, ব্যবসায়ীরা যখন সংসদে যায় কিংবা আইনজীবীরা যখন সংসদে যায়, টোটালি সে আসলে আইন প্রণয়ন করতে যায় নাই, ওইখানে তার পেশাটা একেবারে মুখ্য না। সে ওইখানে মানে আমাদের তথাকথিত যে আসলে পার্লামেন্টারিয়ান ছিলেন বহু বছর, পেশার কথা বলছি না, না আমি শেষ করি, উনি উনার অভিজ্ঞতা আছে, উনার অভিজ্ঞতা হচ্ছে দুর্নীতির অভিজ্ঞতা, উনার অভিজ্ঞতা হচ্ছে চুরির অভিজ্ঞতা, এবং উনি এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে উনার বাংলাদেশের টাকা, ব্যাংক ঋণ খেলাপির টাকা আরো বিদেশ বেশি পাচার করবে, তার সন্তানকে ওখানে পাঠিয়ে দিবে। এখানে কোশ্চেনটা হচ্ছে নীতিগত, যে সংসদে একটা লোক, একটা সৎ লোক কিংবা যোগ্যতম লোক, যার পসিবিলিটি আছে যে হয়তো দুর্নীতি করবে না, এমন লোক সংসদে যাইতে পারতেছে কিনা। এখানে এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স ম্যাটার করবে না, তবে মিনিমাম কিছু কোয়ালিটি থাকবে, আমি যে শিক্ষিত হোক। কিন্তু আমি বলছি যারা ব্যবসায়ী, তাদের বাহিরেও যারা আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, তারা তো আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন। ফলে তারা যদি স্বচ্ছ ধারণা রাখেন, তাহলে গণতান্ত্রিক বোধ, সংবিধান, সাংবিধানিক আইন, তাহলে সেই সম্পর্কে তাদের ধারণা স্বচ্ছ রয়েছে। কিন্তু সেই ধারণাটির অ্যাপ্লাই আমরা তাদের ভেতর থেকে দেখতে পাচ্ছি না, যেটি দুঃখজনক। হ্যাঁ, অবশ্যই দুঃখজনক। এবং তারা আইন প্রণয়নটা এমন ভাবে করে যে আইন পাশ করলে তারা দমন করতে পারবে, নিপীড়ন করতে পারবে এবং জনগোষ্ঠীকে চাপা রাখতে পারবে। অনেক কালো আইন হয়েছে, কালো আইনের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করেছি। তাদের কাছে যে তারা সে আইনের ভিতরে থেকে তাদের যে ওথ, তাদের যে দায়িত্ব, তাদের যে শপথ জাতীয় সংসদের প্রতি, এবং এই জাতীয় সংসদের যে কাজ আইন প্রণয়ন, এর ভিতরে তারা ক্রমান্বয়ে যাবেন, ক্রমান্বয়ে ঢুকবে, এটাকে আমরা প্রত্যাশা করতে পারি না, এটা তো আমাদের মিনিমাম প্রত্যাশা। তাহলে জনপ্রতিনিধি আমরা কি কারণে নির্বাচন করব? তবে এটা যদি সে না করে তাহলে প্রথমেই হচ্ছে সে তার শপথ ভায়োলেশন করলো। বেশ, তাহলে আমরা সেই প্রত্যাশাটি রাখতে পারি। অবশ্যই। আরেকটি কথা আমি সাইদকে জিজ্ঞেস করতে চাই, সাইদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় কথোপকথন হয়, তাই জিজ্ঞেস করা। এবারও যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সেখানে বলা হয়েছে 25 লক্ষ টাকায় একজন ক্যান্ডিডেট তার নির্বাচনটি সম্পন্ন করবেন।
তাহলে ঢাকায় বা চট্টগ্রাম মহানগরীতে যে সকল ক্যান্ডিডেট তারা 25 লক্ষ টাকায় তাদের নির্বাচনটি সমাপ্ত করবেন, এটি কি সম্ভব, বা এর হিসাবটি আসলে কে রাখবে? হিসাব তো আসলে রাখা উচিত নির্বাচন কমিশনের। বেশ। তারপর জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করছে কিনা, এই টাকাটা এক্সিট করছে কিনা, একটা রেগুলেটরি বডির মাধ্যমে করা উচিত। হুম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মতো দেশে 25 লক্ষ টাকায় জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কিনা, যেখানে ওয়ার্ড কমিশনের নির্বাচন 1 কোটি 2 কোটি, ঢাকা শহর হলে 3 কোটি টাকা নিয়েও নির্বাচনে নামে। প্রশ্ন হচ্ছে কেন নামে? কারণ প্রথম উত্তর হচ্ছে তার এই টাকাটা আছে। দ্বিতীয় উত্তর হচ্ছে সেই টাকাটা কিভাবে উপার্জন করেছে। হুম। সেই টাকাটা দুর্নীতি করেই উপার্জন করেছে, এবং এই টাকাটা সে ব্যয় করে কারণ এই টাকাটা তার রোজগার করতে হবে। তার মানে মেকানিজমটা এরকম যে এই টাকাটা আমি খরচ করব এবং এই টাকাটা আমি রোজগার করব। তাহলে আসলে গভর্নমেন্ট কি করতে পারে, নির্বাচন কমিশন কি করতে পারে? যদি টোটালি ডেমোক্রেসি চর্চাটা করতে চান, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচনগুলো যখন হবে, যে ক্যান্ডিডেট গুলো আছে, আমরা অন্যান্য ডেমোক্রেটিক যে ডেমোক্রেসি চর্চা করে যে দেশগুলা, ইলেকট্রাল ডিবেট হয়, সেখানে হচ্ছে এক একটা ধরনের স্টেটে যাচ্ছে, কথা বলতেছে। তার পূর্বে কিন্তু তার পার্টির মধ্যে থেকে ডিবেট হয়, এবং এই পার্টি, এ পার্টি বা বি পার্টি বা সি পার্টি থেকে সে হচ্ছে পার্টির ফার্স্ট ম্যান হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করবে। তার আগে কিন্তু তার নিজের পলিসি নিয়ে, নিজের যোগ্যতা নিয়ে সে পার্টি থেকে উঠে আসতে হয়। তো আপনি যখন পরিবারতন্ত্র কায়েম করে রাখবেন, ওই পার্টিতে যখন পার্টি পলিটিক্সের ভিতরেই আপনার যখন ডেমোক্রেসি না থাকবে, তখন কিন্তু দেশকে আপনি ডেমোক্রেসি দিতে পারবেন না। তখন আপনি একজন ভাই হিসেবে উঠে আসছেন, আপনি এমপি প্রার্থী হন আর যে হোক। আপনি যখন একজন ভাই হিসেবে উঠে আসবেন, তো আপনার প্রতি, আপনার পিছনে যে জনশক্তি আছে, আপনার পিছনে যে জনগণ বা ম্যান পাওয়ার আছে, টোটালি সে আপনার পলিসিকে ধারণ করছে না। সে মাত্র আপনার টাকার জন্য আছে, আপনার পাওয়ারের জন্য আছে, কিংবা আপনার পাওয়ার ব্যবহার করে সে পরবর্তীতে মাসেল প্র্যাকটিসিং করবে। সুতরাং তাকে পালার জন্য, এই ক্যাডার পালার জন্য, এই লোক পালার জন্য আপনাকে বিপুল টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি পার্টির মধ্যে থেকে ডেমোক্রেটিক ওয়েতে যদি আপনি উঠে আসতেন, সবার ম্যান্ডেট নিয়ে যদি আপনি উঠে আসতেন, তখন কিন্তু নৈতিক জায়গা থেকে সেই পার্টি পলিটিশিয়ানরা আপনাকে সাপোর্ট করতে, এত টাকা খরচ হতো না। আচ্ছা, এখন আমি যে কথাটি বলছি যে 25 লক্ষ টাকার নির্বাচন শেষ করতে পারবেন কিনা, এটি আসলে আমার কথা না, এটি হচ্ছে মিডিয়ার কথা, অলরাইট। এটি হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদের কথা। কিন্তু কেউ কি না করেছেন, যারা এই সকল মহানগরীতে থাকেন, এমপি নির্বাচন করবেন, জাতীয় সংসদ সদস্য হতে চান, যে 25 লক্ষ টাকায় তারা এই নির্বাচনটি সম্পন্ন করতে পারবেন না, এই কথা বলেছেন কেউ? তারা যদি এই কথা বলে, তাহলে এরপরে প্রশ্ন আসবে যে কত টাকায় পারবে। ওই কত টাকায় পারবে উত্তর দিতে গেলে ওই নির্বাচনী হলফনামায় তার ইনকাম দেখাইতে হবে। বেশ, তাহলে আমাদের যে ইলেকশন কমিশন, রাইট। জাতীয় ইলেকশন কমিশন, তাহলে সেই ইলেকশন কমিশনের কাজটা কি? ইট ডাজন্ট ওয়ার্ক। আমাদের শুধু ইলেকশন কমিশন না, আমাদের কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানই কাজ করতেছে না। হসপিটাল ডাজন্ট ওয়ার্ক, ইলেকশন কমিশন ডাজন্ট ওয়ার্ক, সিটি কর্পোরেশন ডাজন্ট ওয়ার্ক, মেট্রোপলিটন সিটির আপনার যে ট্রাফিক সিস্টেম ডাজন্ট ওয়ার্ক, পুলিশ ডাজন্ট ওয়ার্ক। কোনো অর্গানাইজেশন কাজ করছে না। কোনো অর্গানাইজেশন কেন কাজ করছে না? তার কারণ হইলো আপনার এখানে যে ভোটিং সিস্টেম, আপনার এখানে যে জনপ্রতিনিধি নির্বাচনের পর যে পার্টি পলিটিক্স, কিংবা যে দলগুলো, এই দলগুলো ডেমোক্রেসির চর্চা করে না। মূলত এরা করাপ্টেড কিছু লোকজন, যারা পুরা বাংলাদেশকে একটা শস্যাগার ভাবে। যেমন আপনি দেখেন যে কলোনিয়াল টাইমে ইংরেজরা এখানে আসছে, এসে এই জায়গা থেকে ফসল, টাকা, অর্থ, ফসল এই অর্থ বলতেছি সম্পদ, এখানের সম্পদগুলো লুট করে কোথায় চলে গেছে? ইউরোপে। ওই মানুষগুলোর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি মনে করেন এরা ইউরোপিয়ান লোক, আবার এই শহর থেকে, এই অঞ্চল থেকে, এই জনপদ থেকে, এই দেশ থেকে টাকা সংগ্রহ করে তারা বিদেশে বাড়ি বানাচ্ছে, 22টা 30টা 50টা ফ্ল্যাট বানাচ্ছে। আমরা এমন দেশও রয়েছে যে দেশের নাম পর্যন্ত আমরা জানি না, সেই দেশেও তাদের বিশাল ল্যান্ড প্রপার্টি আছে। এত লুটেরা, এটা তো মাফিয়া। তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে প্রত্যাশাটা কি করবো? ইলেকশন কমিশনের কাছে আসলে প্রত্যাশা আমরা তখনই করতে পারবো যখন ইলেকশন কমিশন মূলত তার শক্তিটা ইউটিলাইজ করতে পারবে এবং সে স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান হবে। এটা তখনই সম্ভব হবে যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার যে প্রতিশ্রুতি, মানে যে ডেমোক্রেসির প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই ডেমোক্রেসি সে চর্চা করছে। এর পূর্বে ইলেকশন কমিশন না, কোনো কমিশনেই কাজ করবে না। তাহলে মূল হচ্ছে সৎ মানুষকে নির্বাচন করতে হবে, এবং ওই দলকে নির্বাচন করতে হবে যে দল আপনার মতে হয়তোবা অন্য দলের চেয়ে একটু ভালো ডেমোক্রেসির চর্চাটা এই দেশে করবে। বাট ইটস আ লং জার্নি। আপনার না যে একদল নির্বাচিত হয়েছে ওভারনাইট সব ঠিক হয়ে যাবে, চারদিকে ফকফকা হয়ে যাবে, এইভাবে ডেমোক্রেসি কাজ করে। ইটস আ জার্নি।
তাহলে সৎ মানুষের যে ক্লারিফিকেশন এটা কিভাবে দিবেন? না, সৎ মানুষের ক্লারিফিকেশন আপনি খুব সিম্পল। সৎ মানুষের ক্লারিফিকেশন আপনি এর সংজ্ঞায়ন যদি করতে চান, মানে আপনি সৎ মানুষ বলতে কি বুঝেন? সৎ মানুষ আপনি দুর্নীতি করে না, সতের বিপরীত হচ্ছে অসৎ। সতের আপনি সংজ্ঞাটা এইভাবে পাবেন, সতের বিপরীত হচ্ছে অসৎ। যে মানুষ অসৎ কাজ করে না সে হচ্ছে সৎ মানুষ। এখন আপনার অসৎ কাজের তালিকায় আপনি কি কি ফেলবেন? আমাদের দেশে যে যে সমস্যাগুলা প্রধান, সেই প্রধান সমস্যাগুলাকে অসৎ সমস্যা ধরে আপনি বলতে পারবেন এখানে কি কি হচ্ছে। পার্টির লোকজন খুন করে ফেলছে। তাহলে যারা এই সমাজের সৎ মানুষ তাদের পক্ষে 25 লক্ষ টাকা খরচ করে ইলেকশন করা কি সম্ভব? না না, যারা এই সমাজের সৎ মানুষ, ধরেন আপনি রাইট, আপনি না না আমার কথা ধরেন শিক্ষক আপনি, আচ্ছা তাহলে শিক্ষক হিসেবে যে বেতনটা আপনি পান, আচ্ছা আপনি কবি হিসেবে এই সমাজে যে কন্ট্রিবিউশনটা করেন সেখান থেকে আপনার কোনো আউটপুট নেই, রাইট। আচ্ছা আমরা এই শিক্ষকতার ভিতর থেকে আপনার যে ইনকামটা আসবে আপনার তো আর দ্বিতীয় চাকরি করার কোনো অপশন নেই, একটি চাকরি করলে তাহলে সেখান থেকে কত বছর ধরে আপনার এই 25 লক্ষ টাকা জোগাড় করতে এবং খরচ, সেটা তো একটা ইলেকশনই যথেষ্ট, কিন্তু 25 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করতে চান, সেটাকে জমা করতে চান, তাহলে সঞ্চয় করতে চান, তাহলে আপনার কত বছর লাগবে? না, বিষয়টা এভাবে দেখার সুযোগ কম। বেশ, এটা দেখতে হবে যে আপনার একটা পার্টির কিংবা ওই পার্টিকুলার ওই মানুষের ইকোনমিক ইকোসিস্টেমটা কি, এই ইকোসিস্টেমটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। ধরেন কেউ একদম টাকা নাই, কিন্তু তার ইভেন 25 লক্ষ টাকা জোগাড় করতে তার 24 ঘন্টা লাগবে বা 25 ঘন্টাই লাগবে। এখানে আছে এবছর ইলেকশন করছে এমন পার্টির মানুষ আছে যে আপনাকে ফান্ড রাইজিং করতেছে। তো এই ফান্ড রাইজিং প্রসিডিউরে আপনার যাইতে হবে, মানুষ আপনাকে টাকা দেবে। মানে আপনি মানুষের জন্য নির্বাচন করতেছেন, মানুষ আপনাকে টাকা দেবে। এর উদাহরণ এটা একটা উদাহরণ। আপনি জানবেন কোন জোটের আছে তো অনেক প্রার্থী বিকাশে টাকা তুলতেছে এবং টাকা তোলার পর বলছে যে গতকালকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি আমার টাকা প্রয়োজন, পরের দিন সকাল লাইভ এসে বলতেছে আমার যথেষ্ট টাকা হয়ে গিয়েছে, যা আমার মানে লক্ষ্য টার্গেট পূরণ হয়ে গিয়েছে, আর টাকা পাঠাবেন না। তার মানে কি? তার মানে মানুষ আপনাকে টাকা দিতে চাচ্ছে নির্বাচনের জন্য যত খরচ করা দরকার, মানুষ সেই টাকা আপনাকে দিতে চাচ্ছে এবং মানুষের পিছনে যে টাকা খরচ, মানুষ সেই টাকা নিচ্ছে না, নিজের হয়ে কাজ করতেছে। যখন আপনি মানুষের মধ্যে ওই আত্মবিশ্বাসটা জাগাইতে পারতেছেন, আপনি সৎ লোক, আপনি ভালো লোক, আপনি মানুষের জন্য কাজ করতে চান, এটা তখন সম্ভব হবে। এর বিপরীত দিকেও আছে। আমরা তো এটা শুধুমাত্র দুইজন নারী ডাক্তারের ক্ষেত্রে দেখছি না, এখানে অনেকে টাকা সংগ্রহ করেছে। ধরেন হ্যাঁ, দুজন নারী ডাক্তার আছে, এছাড়া হাসনাত আব্দুল্লাহ টাকা সংগ্রহ করেছে, আসিফ টাকা সংগ্রহ করে, আসিফ না সরি আমি সার্জিস টাকা সংগ্রহ করেছে, নাহিদ টাকা সংগ্রহ করেছে। আছে, দেয়ার আর পিপল, বেশ, দেয়ার আর পিপল। তাহলে যদি 5 জন হয় বাকি যে 295 তাদের অবস্থা কি? তাদের অবস্থা আগে যেমন ছিল এখনো তেমন। আমি এটা বলছি যে এই ইকোসিস্টেমটা আপনার গ্রো করতে হবে। তার মানে এই না যে সব দরিদ্র লোকই সৎ হবে, মানে এখানে ক্লাস ডিস্টিংশনটা এমন করা দরকার না। যারা হাজার কোটি টাকা আছে সেও মানুষের জন্য কাজ করার জন্য সংসদে আসতে পারে। না, দরিদ্র আর সত্য এক জিনিস না। হ্যাঁ, রাইট রাইট রাইট। এই জন্য এটা বলতেছি যে কারো 25 লক্ষ টাকা খুব ইজিলি থাকবে, সে নির্বাচন করতে আসবে, সে ভালো লোক, মানুষের জন্য কাজ করতে আসবে, এটা খুব স্বাভাবিক, এটাও কিন্তু হইতে পারে। তাহলে আমরা নির্বাচন কমিশনের প্রতি কি প্রত্যাশা করতে পারি? তারা যেরকম ধার্য করে দিলেন যে 25 লক্ষ টাকায় নির্বাচনটি শেষ করতে হবে, তাহলে এটি যেরকম কথার কথা যেন না হয়ে যায় এবং এটি যেন সত্যি সত্যি কাগজে কলমে না হয়ে বাস্তবে পরিণত হয়, তাহলে আমরা ইলেকশন কমিশনের কাছে কি আশা করতে পারি যে মনিটরিংটা তারা ঠিক মতো করবেন ভবিষ্যতে বর্তমানে?